আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে, ছাত্র শিবির এটার উত্তরণ চায়। ছাত্র রাজনীতি মানে এখানে বিষোদাগার। একদল বক্তব্য দিতে আসছে, আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না, এরকম একটা পরিস্থিতি। আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে? তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি ছাত্র শিবির। কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না, কারণ আমাদের কাছে হিউজ কাজ, অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য, এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য, এই সমাজকে গড়ার জন্য, এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে। আমরা সেদিকে দাবিত। এদের আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত হোক এরকম একটা রাজনীতি মূলত চাই। কিভাবে চিনতে হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে, কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে, সবসময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে। কারণ তাদের তো ওই চিন্তাই নাই। তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে, কিভাবে করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে। এই রাজনীতি হয়েছে এতদিন। বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যারা তার বন্ধু, যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল, এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয়? তো তার মানে আমার বুয়েট মানুষ তৈরি করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে, ইতিহাস হয়তো তোমরা জানো। বিশ্বজিৎ, সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না, একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল, তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? আমার এই বিশ্ববিদ্যালয়েরই কিছু বড় ভাই, কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে, সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে? জাহাঙ্গীরনগরের উদাহরণটা খুব কমন, তোমরা জানো। সেখানে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, তিনি দর্শনে সেঞ্চুরি করেছেন। কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব? সে দর্শনে সেঞ্চুরি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া এটা ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে। সে কি মানুষ না পশু? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকার বুকে গুরুত্বপূর্ণ ক্যাম্পাস প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাই কেমন আছো? আচ্ছা, আমি আমাদের সাংগঠনিক সিস্টেম হচ্ছে বড় হোক ছোট হোক সবাইকে আপনি সম্বোধন করা। তো যেহেতু আমার ক্যাম্পাসের ছোট ভাই এবং বোন, আমি কি তুমি করে বলতে পারি? ওকে, তো তোমরা ভালো আছো? আচ্ছা, আমি বসে বসে চিন্তা করতেছি যে তোমাদের এত ধৈর্য কেমনে আল্লাহ তাআলা এই জেনারেশন জুমার্স, জেনারেশন আলফাকে এত ধৈর্য দিয়েছে। 2:30 বাজে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন 5টা বাজে, এখন পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে আছে। তা আমি অবাক হচ্ছিলাম তোমাদের ধৈর্য দেখে। আর প্রধান অতিথির একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা তো হচ্ছে প্রধান অতিথি, এটা একটা ডেজিগনেশন। আর অসুবিধাটা হলো ওনার বক্তব্যের টাইমটা এমন সময় পড়ে যখন সবাই খুবই ক্ষুধার্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়। তো এমন একটা সময় হচ্ছে বক্তব্যের টাইমটা পড়েছে। আবার আমাদের সালাতুল আসরের আজান হয়ে যাবে, এর আগেই শেষ করতে হবে। তো সব মিলে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে খুব বেশি লম্বা বক্তব্য দিব না, ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ পাইলে বক্তব্য দেব। আজকে জাস্ট কিছু বিষয়ে তোমাদের সাথে একটু স্মৃতি শেয়ার করব। জগন্নাথের কিছু বাস্তবতা আছে যেটা আমরা ফিল করেছি, জানি না তোমরা কতটুকু এই অল্প কয়েকদিনে ফিল করেছো, সে বিষয়গুলো কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমত তোমাদেরকে বলবো, কংগ্রাচুলেশন জানাবো একটু পরে। তার আগে বলবো হচ্ছে 2022 সালে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলে, সেখানে পরীক্ষার্থী ছিল 19,94,000 সামথিং। সেখান থেকে জিপিএ 5 পেয়েছিল 2,69,000। 2024 সালে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছ, সেখানে পরীক্ষার্থী ছিলে 13,31,000 সামথিং। সেখান থেকে জিপিএ 5 পেয়েছিলে তোমরা 1,45,000 সামথিং।
আর মজার বিষয় হলো বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে যোগ করলে যে সিট সংখ্যা হয় সেটার সংখ্যা হচ্ছে 57,099টি। তো তার মানে হচ্ছে তোমরা 19 লক্ষ, 13 লক্ষ, 1,45,000 A+ সবাইকে ওভারকাম করে 57,000, তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত 2,800 সামথিং সিট, এর মধ্যে থেকে নিজের একটি সিট কনফার্ম করেছ। নিঃসন্দেহে এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট। পাশাপাশি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, পৃথিবীর যত অর্জন তোমার আছে, কোনো অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট দ্য লাস্ট অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে দেয়, একটা ধার খুলে দিবে, অথবা তোমাকে পরবর্তী আরেকটা অ্যাচিভমেন্টের জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে। এটার নামই হচ্ছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা, এক একটা স্টেজ, এক একটা পর্যায়। এবার তুমি একটু চিন্তা করো, তুমি এসএসসি, ইন্টারমিডিয়েট, এখন এখানে চান্স পাইছো, এখানে তো শেষ না, তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে। এরপর ভালো রেজাল্ট করার কি করবা? ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে, এটাই আমার সব কিছু না, এটার কোনো মূল্যায়ন নাই। তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা, তখন তোমাকে এই সার্টিফিকেট, এই মানে হাই সিজিপিএর কোনো মূল্য সেখানে থাকবে না। এরপরে তুমি আবার কোনো একটা প্রফেশনে ইন করলা, সেখানে আবার প্রমোশনের অনেকগুলো ফ্যাক্টরস আসে। এরপর আবার সবচেয়ে ভালো প্রফেশন কোনটা এবং সেই প্রফেশনে যেতে যেতে একটা সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যাওয়া যায়, সবাই এই প্রচেষ্টার মধ্যে সবসময় থাকে। তো একটা পর্যায়ে এসে হয়তো সেই প্রফেশন থেকে আমাদেরকে রিটায়ার্ড করতে হয়। একটা এজের পর এই সমাজ, এই সোসাইটি, এই রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে, তুমি চাইলেও তোমাকে আর সেখানে রাখবে না, তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে। বলা হবে যে একটা এজের পর আপনি ইউ আর নাও ডিজেবল অথবা আনএবল, আপনি এখানে আর কন্টিনিউ করতে পারবেন না, আপনি বাড়িতে যান। তো তখন হয়তো বলতে পারো যে আমি বাড়িতে গেলে তো আমার পরিবার চালাইতে হবে। বলো ঠিক আছে, আপনাকে প্রয়োজন আমার পেনশন দিব, আপনাকে আলাদা সাবসিডি দিব, এরপর আপনি আর এখানে থাকবেন না, আপনি আপনার বাসায় অবস্থান করুন। তো এভাবে করে একটা পর্যায়ে আরও অ্যাচিভমেন্ট, আরও অ্যাচিভমেন্ট, একটা পর্যায়ে তো মৃত্যুর সম্মুখীন হইতে হবে নাকি? সবাইকে এ বিষয়ে একমত না দ্বিমত? তো মৃত্যুটা আসলে মেনে নিতে খুব কষ্টকর এবং এটা খুব বিটার ট্রুথ, বাট আলটিমেটলি সবাইকে সেটার একদিন ধারস্থ হতে হবে। বাট এরপরে কি হবে, এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশনগুলো ডিপেন্ড করে। যে মৃত্যুর পর আসলে আমি কি করব, আমার কি কোনো জবাবদিহিতা সেখানে থাকবে? সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিকাশ অথবা দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোনো অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে? এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশন ডিপেন্ড করবে। সে প্রসঙ্গটা আবার শেষে যাচ্ছি। তো এতটুকু বলবো যে কোনো অ্যাচিভমেন্টের পরে তুমি অতি উদ্ভাসিত হয়ে যাবা না, তোমাকে খুব ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কি, নেক্সট স্টেপ কি। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, তুমি আজকে ডিজাইন করে ফেলো যে তুমি এখানে আরও 5 বছর ক্যাম্পাসে কাটাতে হবে। এই 5 বছর ক্যাম্পাসে তুমি কিভাবে কাটাবা সেটার একটা সুন্দর প্ল্যান, সুন্দর একটা ডায়াগ্রাম করে তুমি অতিবাহিত করো এই সময়গুলো। পারা যাবে না ইনশাল্লাহ? এখন তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। ওয়েলকাম টু আওয়ার ডিয়ার ক্যাম্পাস, আওয়ার বিলাভড ক্যাম্পাস জগন্নাথ ইউনিভার্সিটি। তো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিকতা কাজ করে, আর ভর্তি হওয়ার পরে এবং লাইফের মাঝামাঝি গিয়ে একটা, আর শেষে গিয়ে একটা। যেহেতু আমি সবগুলো স্টেজ পার করে আসছি, তো প্রথমত হচ্ছে জগন্নাথে কিছু সমস্যা আছে। এর মধ্যে একটা বড় সমস্যা হলো হল সমস্যা। তো আমরা যখন ভর্তি হয়েছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে হল খুব শীঘ্রই পেয়ে যাওয়া, যে আফটার 1 ইয়ার্স 2 ইয়ার্সের মধ্যে পেয়ে। আমি চিটাগং ইউনিভার্সিটি পাবলিক এডে ভর্তি ছিলাম, তো পরবর্তীতে ফ্যামিলির চাপ এবং সব কিছু মিলে ঢাকা থাকতে হবে এরকম একটা কনসেন্ট্রেশন থেকে মূলত এখানে আসা হয়েছে। বাট কয়েক মাস যাওয়ার পর ম্যাথসের যে লাইফ স্টাইল, আমি জানি না তোমরা ম্যাথসে উঠছো কিনা সবাই, এটা ছাড়া তো উপায়ও নেই। তো ম্যাথসে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা, একটা রাস্তা খোঁজা শুরু করেছে। মানে এতটা পুরান ঢাকার, এক হচ্ছে পুরান ঢাকার একটা আনহেলদি পরিবেশ, এখানকার খুব কনজাস্টেড সবগুলো বিষয়। এরপর হচ্ছে বাড়িওয়ালারা, যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অত স্টুডেন্ট হিসেবে ভাড়া নিতে যাইতাম, মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি। তো
এই যে বাস্তবতাগুলো, এরপরে এখানকার লাইব্রেরি খুব বেশি ভালো ফেসিলিটিস নাই, অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নাই, এরপর গবেষণার কোনো সুযোগ অবারিত এখানে নেই। এই সব কিছু মিলে জগন্নাথের অনেক সমস্যা, ঠিক? আচ্ছা, এখন আসো, এই সমস্যা যে এখন তুমি পড়ছো, কি করবা? হাই হতাশ করবা? সমস্যা তো পড়ে গেছোই, এখন তার কোনো উপায় নেই। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সে তার সমস্যা বাস্তবতাগুলোকে আপন করে নিয়ে সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা, এটা হলো একজন বুদ্ধিমানের কাজ। তা আমি আশা করি এখানে সবাই বুদ্ধিমান, যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানীর পরিচয় দিয়ে, কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছো। আশা করি তোমরা যে পরিস্থিতিতে পড়েছো জগন্নাথে ভর্তি হয়ে, এটারও একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা। আরেকটা মজার বিষয় হচ্ছে, পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া, আর যারা পৃথিবীতে স্ট্রাগল করে, লড়াই করে, সংগ্রাম করে জীবনের সাথে, তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস হওয়ার রেশিওটা অনেক অনেক বেশি। তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো, তোমার এই যে ইউনিভার্সিটিগুলোতে সারা দেশে যারা চান্স পায়, এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো, কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে, আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে। এখান থেকে তুমি এই পার্থক্যটা খুঁজে পাবা। এরপর আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে, গ্লোরিয়াস হিস্ট্রি। বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয়, এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই, যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে। তোমরা জানো যে 1858 সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল। সে 1858 সালের পর 1884 সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা চালানোর মতো না। তখন কিশোরীলাল চৌধুরী, তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন, ওনার কাছে যখন উপস্থাপন করা হলো, তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার বাবার নামে, তার বাবার জগন্নাথ রায়, তার বাবার নামে জগন্নাথ স্কুল নামে সেটাকে কনভার্ট করেছিল। পরবর্তীতে 1984 সালে সেটা কলেজ হয়, এবং 2005 সালে এসে এটা ইউনিভার্সিটি হয়। তো এটা একটা পৃথিবীর অন্যরকম ইতিহাস, যে একটা স্কুল থেকে সেটা কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। আরও মজার বিষয় হচ্ছে 2021 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তো এখানকার যারা ডিগ্রি অথবা এখানকার যারা শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে বই ছিল, ওই বইয়ের 50% ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল। আচ্ছা, তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা, খুশি হচ্ছে? তো আরও সম্ভাবনা আছে। এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে, তো কিছু ফ্যাসিস্টও আছে, আবার কিছু ভালো মানুষও আছে, প্রচুর রাজনীতিবিদ। এরপরে হচ্ছে এখানকার সাহিত্যিক, এরপরে গবেষক, আরও অনেক ক্ষেত্রে বড় বড় জহির রায়হানের মতো ব্যক্তিত্ব এখানে থেকেই পড়াশোনা করেছেন। কবি মতিউর রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ। তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার যে পসিবল, অথবা ইসলামিক কালচার যে একটা মুভমেন্ট, এটা তিনি দেখেছেন। তিনি কিন্তু জগন্নাথের স্টুডেন্ট ছিলেন। এরপর শাহ আব্দুল হান্নান, তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মধ্য দিয়ে যাই, তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে সুদমুক্তভাবে করা সম্ভব, সেটা শাহ আব্দুল হান্নান বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন, যিনি এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। তা আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমার সামনে যারা বসে আছেন, এখান থেকে এভাবে করে বক্তৃতা বিবৃতিতে নাম বলার মতো অসংখ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন আসো যে বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হলাম, কি দরকার ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার? আমরা যদি নলেজকে জিজ্ঞেস করি যে আসলে নলেজটা কি, জ্ঞান মানে কি, তো জ্ঞানের বেসিক যেটা তোমার কাছে আসবে, প্রথমত ইনফরমেশন। তোমাকে প্রচুর ইনফরমেশন লাগবে, নজ মানে ইনফরমেশন গ্যাদারিং। দেন এই ইনফরমেশন দিয়ে আসলে কি করবা তুমি? তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হতে হবে, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে তুমি তোমার চারপাশে যা কিছু ঘটবে সেটার বাদ বিচার করতে পারবা, দিস ইজ রাইট অর রং। এর মাধ্য দিয়ে মূলত নলেজ আস্তে আস্তে করে মানুষের ভিতরে গ্রো হয় এবং সেটা বিকাশ লাভ করতে থাকে। এরপরে আসো, যদি আমরা এডুকেশন, টোটাল শিক্ষাটাকে বলি, তাহলে এখানে অনেক সংজ্ঞা আছে। যে মিল্টন বলেছেন, এটা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এটা একটা কন্টিনিউয়াসলি একটা ডেভেলপ করতে থাকবে শিক্ষাটা বা এডুকেশনটা। এখন বাংলাদেশে আমরা যে বিশ্ববিদ্যালয় সিস্টেমে আসলে আসছি,
বা ভর্তি হয়েছি, মির্জা গালিব ভাই খুব চমৎকারভাবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভের বেশ কিছু ইউনিভার্সিটির তিনি উদাহরণ দিয়েছেন, কনসেপ্ট দিয়েছেন। তো সেখানে উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় একজন ব্যক্তি অথবা সমাজের যে চিন্তাশীলতার একটা আপগ্রেড হওয়া, সেখানে মননের পরিবর্তন হওয়া, মানুষের সার্বিক কালচারাল অথবা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া, নতুন নতুন উদ্ভাবন সেখান থেকে হওয়া। কিন্তু আমরা যদি আমাদের টোটাল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করে এই স্টাডিটা করি অথবা এই রিসার্চটা করি, তাহলে এখানে উদ্ভাবন এবং ক্রিয়েটিভিটির এই ইস্যুগুলো খুব কম, খুবই নগণ্য, খুবই মাইনর একটা পজিশনে আছে। তাহলে বিশ্ববিদ্যালয় মানে কি আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয় মানে এখানে ভর্তি হব, এখানে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর কাটাবো, এরপরে হচ্ছে একটা সার্টিফিকেট আমাকে দিবে, ওই সার্টিফিকেট নিয়ে এবার আমি বিসিএসে চাকরি এখানে দৌড়াবো। এটা হচ্ছে আমাদের কাছে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় নামে একটা কনসেপ্ট দাঁড়িয়েছে। এখন আসলে কি বিশ্ববিদ্যালয় মানে তা? বিশ্ববিদ্যালয় মানে তো মানুষ তৈরির কারখানা হওয়ার কথা। এখন এই মানুষ তৈরির প্রশ্নে যদি আসি, তাহলে মানুষের বিপরীত কি? অমানুষ। আচ্ছা, এটা সহজ আর কি, পশু, অমানুষ। কোরআনে যেটা বলা হচ্ছে উলাইকা কাল আনাম ওয়া বাল হুম আদাল, যে মাঝে মাঝে মানুষরা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট। এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, বুয়েট বাংলাদেশের নিঃসন্দেহে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে 1 নম্বর। বুয়েটে যারা চান্স পায় অনেক লড়াই সংগ্রাম করে বুয়েটে চান্স পায়, রাইট? কিন্তু বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, যারা তার বন্ধু, যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল, এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয়? তো তার মানে আমার বুয়েট মানুষ তৈরি করতে পারে নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে, ইতিহাস হয়তো তোমরা জানো। বিশ্বজিৎ, সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না, একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল, তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? আমার এই বিশ্ববিদ্যালয়েরই কিছু বড় ভাই, কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে, সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে? জাহাঙ্গীরনগর উদাহরণটা খুব কমন, তোমরা জানো। সেখানে ছাত্রলীগের একজন নেতা ছিলেন, তিনি দর্শনে সেঞ্চুরি করেছেন। কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব? সে দর্শনে সেঞ্চুরি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া এটা ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে। সে কি মানুষ না পশু? পশু। তাহলে এই ক্যালকুলেশনে কি দাঁড়াতে যাচ্ছি আমরা যে আসলে আমার এই বিশ্ববিদ্যালয় মানুষ তৈরি করছে না, কিছু পশু তৈরি করছে? আমি শিক্ষকরা আছেন, সরি, আমি খুবই তো এই ক্যালকুলেশনে যদি আমরা উপনীত হই তাহলে আমাদেরকে রিথিং করতে হবে। আমি ইংরেজি বিভাগে পড়েছি, ইংরেজি বিভাগে যেদিন প্রথম আসছিলাম সেদিন আমার স্যার একটা কথা বলেছিলেন, মনে আছে এখনো সেই কথাটা, যে যাদের বাড়ি হচ্ছে সাগরের পাড়ে তাদের মনটা সাগরের মতো উদার হয়। এখন বলতে পারেন বা আমার বাড়ির পাশে তো নদী আর খাল আছে, তাহলে কি আমি উদার না? তো ওনার কথা উনি বলেছেন, দিস ইজ হিজ ফিলোসফি। তো তিনি এটা বলার পর আরেকটা বলেছে, যারা সাহিত্যে পড়ে তারাও অনেক উদার হয়। তো এটা দ্বারা আবার অন্যরা অন্যভাবে নেবেন না, নিও না। তো এই সাহিত্যে পড়ার পর আমরা অনেককে পেয়েছি যাদের কর্মকাণ্ডগুলো এতটা নিকৃষ্ট ছিল যেটা পশুর আচরণের কাছাকাছিও গিয়েছে। তো তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে রিথিং করতে হবে। আমি শিক্ষকদের কাছে অনুরোধ করব এবং তোমাদের কাছে অনুরোধ করতে চাই। আরেকটা মজার বিষয় হলো কেন এটা ঘটতেছে। দেখো, আমরা জাতিগতভাবে এখনো পর্যন্ত জাতি আদর্শ ঠিক করতে পারিনি। আমরা কনক্রিট কোনো একটা লাইনে বলতে পারি না যে এটা আমাদের জাতির আদর্শ। আমরা সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ঠিক করেছি 4টা, একটার সাথে কন্ট্রাডিক্ট করে। আমি যখন গণতন্ত্র বলছি আবার সেখানে সমাজতন্ত্র বলতেছি। তো গণতন্ত্র আর সমাজতন্ত্র তো পৃথিবীতে একটা দ্বিমুখী অবস্থান সবসময় বিরাজ করে। আবার সেখানে আমি বলতেছি ধর্মনিরপেক্ষ মতবাদ, আবার আরেকটা দিক থেকে বলতেছি জাতীয়তাবাদ। এটা একটার সাথে কনফ্লিক্ট করে। তো যে রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্র একটা কনফ্লিক্টিং মতাদর্শের উপরে, একটা কনফ্লিক্টিং রাষ্ট্রীয় মূলনীতির উপরে পরিচালিত হচ্ছে, তার আসলে কখনো ইউনিক আদর্শ তৈরি হয় না। এই আদর্শ তৈরি হয় নাই, এরপরে সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষা ব্যবস্থা হবে সেটাও হয়নি, এবং সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষার পরিবেশ তৈরি হবে সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি। বিগত সময়ে আমরা শিক্ষকদেরকে দেখেছি
লেজুর ভিত্তি তো শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে লেজুর ভিত্তি যে আরো কত মারাত্মক হয় এটা আমরা কখনো হয়তো ব্যবহার করি নাই। তো এই কালচারগুলোর তো পরিবর্তন হওয়ার জন্যই 24-এর আমার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান, এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না, হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একরামুল হক সাজিদ জীবন দিয়েছে। তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাব, নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার? পরিবর্তন হওয়া দরকার না? অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে, ছাত্র শিবির এটার উত্তরণ চায়। ছাত্র রাজনীতি মানে এখানে বিষোদাগার। একদল বক্তব্য দিতে আসছে, আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না, এরকম একটা পরিস্থিতি। আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে? তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স। আমি মাঝখানে মালয়েশিয়া এবং তুর্কি সফরে গিয়েছিলাম। তো ওখানকার যারা ইউথ লিডার্স, স্টুডেন্ট লিডার্স, এদের সাথে একটা লম্বা সময় কথা হয়েছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আপনাদের যখন বক্তব্য দেন এক দল আরেক দলকে গালিগালাজ করেন কিনা, মানে স্ল্যাং ইউজ করেন কিনা অথবা বিষোদাগার করেন কিনা? বললো যে আসলে আমাদের এত কাজ, আমরা তো নিজেদের কাজ করে শেষ করতে পারি না, আরেক দল কি করছে না করছে এগুলো দেখারই তো টাইম পাই না। তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি ছাত্র শিবির। কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না, কারণ আমাদের কাছে হিউজ কাজ, অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য, এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য, এই সমাজকে গড়ার জন্য, এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে। আমরা সেদিকে দাবিত। এদের আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক, এরকম একটা রাজনীতি মূলত চাই। তোমরা চাও? আপনি আপনার আদর্শের চর্চা করুন, আপনার আদর্শকে মানুষের কাছে তুলে ধরুন, এরপর যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে। ছাত্র শিবির আজকে তোমাদেরকে প্রোগ্রাম করে এই কথাটা বলবে না যে কালকে থেকে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে। আনসাইন্টিফিক। তুমি ডিসিশন নিবা যে ছাত্র শিবির ইনভলভ হওয়ার মধ্যে যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও, আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই তাহলে কোনো সমস্যা নেই, তোমার ছাত্র শিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন নেই। তাহলে ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব, ছাত্র রাজনীতি হবে মানুষ তৈরির কারখানা, ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য, ছাত্র রাজনীতি হবে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য, ছাত্র রাজনীতি হবে আলটিমেটলি ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের এই জাতির হিউজ সম্ভাবনা, মানে এত সম্ভাবনা যেটা পৃথিবীর অপর দেশগুলোর অনেক অনেক পিছিয়ে আছে। আমাদের এখানে হিউজ ম্যান পাওয়ার রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে। একটা হিউম্যান রিসোর্স দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়। আমাদের সবচেয়ে বড় সি বিচ রয়েছে, ব্লু ইকোনমি জোন রয়েছে। এই ব্লু ইকোনমি থেকে যে মৎস্য সম্পদ, এটা ক্যালকুলেশন এসেছে যে প্রায় 450+ যেটা খুবই মানুষের জন্য উপকারী এমন মাছ সেখানে রয়েছে। এবং সেই মাছ যদি আমরা আহরণ করতে পারি তাহলে বাংলাদেশের যে টোটাল স্ট্রাকচার এটাকে টোটালি চেঞ্জ করে দেওয়া যাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে মৌলভীবাজার কুলাউড়া পাহাড়, সেখানে ইউরেনিয়াম রয়েছে। সম্ভবত আমি ভুল না করলে 2012 সালে হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন। হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে তিনি বলেছিলেন যে আমাদের কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া বা মৌলভীবাজারটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা প্লেসের নাম তিনি উল্লেখ করেছিলেন। তাহলে দেখো আমার দেশের যারা রাজনীতি করছেন, আমার দেশের যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন, তাদের মুখ থেকে কোনোদিন আমরা কুলাউড়া পাহাড়ের নাম শুনি না, কারণ তাদের তো ওই চিন্তাই নাই। তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে, কিভাবে করে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে। এই রাজনীতি হয়েছে এতদিন। তাহলে এই রাজনীতিতে অবসান হওয়া দরকার। আমরা সংসদ সদস্যদেরকে দেখতাম, মানুষের এত কষ্ট অর্জিত টাকা, আমার দেশের খেটে খারাপ মানুষগুলোর টাকা দিয়ে সংসদ চলে, সেখানে গিয়ে তারা গান গায়, গান করেন, উৎসব করেন, হাসি তামাশা করেন। এরপরে এমন ব্যক্তিরা এমপি হন, তাকে স্ক্রিপ্ট লিখে দেয়, ওই স্ক্রিপ্ট লিখে পড়তে পড়তে তার মাইক এবং দাঁত সব ভেঙে অস্থির হয়ে যায়। এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিলেন।
নেতৃত্ব দিয়েছেন এই সমাজকে। তো এই জাতির উন্নতি হবে কিভাবে? তাহলে আমাদের এখানে সব রয়েছে। আমাদের এই যে বুড়িগঙ্গা, যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা, অথবা মালয়েশিয়া, এরকম হিউজ মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে? বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা না। এখন অবশ্য বর্ষাকাল পানি ঠিক আছে, কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না। অথচ এখানে নেতারা কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করে না। কিভাবে চিন্তা হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে, কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে, সব সময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে। তা আমি সরি, যেহেতু তোমরা আমার ছোট ভাই, এই কথাগুলো বলছি এজন্য যে সচেতনতার জন্য। আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে? আসলে গ্যাপটা হচ্ছে এই দেশে সব আছে, সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগানের ভালো মালি নেই। এখানে চমৎকার একটা জাহাজ আছে, চমৎকার একটা শিপ আছে, কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই। তাহলে সেই নাবিক, সে মালিক, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে তৈরি হতে হবে। আমাদের প্রত্যেকটা রিসোর্স, প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায়, এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে। কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামকে কিভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো, এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে। এটাই আমাদের দাবি সরকারের কাছে। গতকাল দুঃখের সাথে বলছি যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে, দেখেছ যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলছি, ছাত্র শিবির আদর্শিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা, তাদের উপর যদি কোনো থ্রেট আসে, কোনো আক্রমণ আসে, সেক্ষেত্রে ছাত্র শিবির বসে থাকবে না। আমরা আমাদের সকল জুলাই সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং কালকের এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি, চারপাশে ফ্যাসিবাদ বসে আছে। এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্র শিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে। দেখো, তুমি আমার সাথে ছাত্র শিবির করো, এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই, কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা, এটার সাথে তুমি আমার সাথে একমত হবা। তুমি দক্ষ হয়ে গড়ে ওঠো, নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো, একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না, তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না, এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া। তুমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও, এটা হইতে তো তোমার সমস্যা নাই। তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো। দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি, অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা, কিন্তু আলটিমেটলি এই দেশপ্রেমিকের বয়ান তুলে, ফেনা তুলে এই দেশের চরম ক্ষতি করেছে বিগত সময়গুলোতে। তাহলে কি আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক হোক, এই কথার সাথে একমত হবো সবাই? আমার সর্বশেষ কথা বলে শেষ করছি, এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। শয়তান তোমাকে অসুয়াশা দেবে, তোমার কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে, এজন্য সতর্ক থাকা। আর তুমি যদি তোমার আলটিমেট জায়গায় পৌঁছতে চাও, সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে। সবসময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে, কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন, তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে। এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন, তাহলে আগামীকালই তোমার জীবনের বেস্ট দিন হবে। এই চিন্তাটা রাখা। আরেকটা চিন্তা রাখতে হবে হচ্ছে যে আমাকে সব কাজের একটা জবাবদিহিতা কিন্তু করতে হবে। কোনো কাজের এমনি এমনি হবে না, পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। তুমি এই দুনিয়াতে ভালো কাজ করবা, এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই বিশ্বাসের উপরেই মূলত তোমাকে চলতে হবে। আরেকটা পয়েন্টে বলতে চাই যে তাকওয়ার জায়গা, আল্লাহর ভয়। আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে। হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু, আমার মা দেখেন না, আমার শিক্ষক দেখেন না, কিন্তু কিরামান কাতিবিন সেটা অটোমেটিক রেকর্ড করছে, এবং আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন। এই অনুভূতিটা মনের মধ্যে লালন করা। শুধু এখানে শেষ না, কাল কিয়ামত দিন আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিব, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো, আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই, এটা আমার নামে ভুল লেখা হয়েছে, তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত সাক্ষ্য দিবে। একটু চিন্তা করো তো, কাল কিয়ামতের দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে, এই হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, এ পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে, এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি, তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে। তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সে চ্যালেঞ্জ আমি মোকাবিলা করব। আমি আবারও তোমাদেরকে ভবিষ্যতে যদি সুযোগ হয়, তোমাদের সাথে ইনডোরে অনেক গল্প আছে, এই গল্পগুলো করব, অনেক ইস্যু নিয়ে কথা আছে, সেটা বলবো। আজকে এতটুকুই বলে শেষ করতে চাই যে আগামী দিনে এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলবা। পারা যাবে না ইনশাল্লাহ। আজকের আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।